আছে। গরম বেশি শুরু করি। হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে জনতার জমিনের চোখে দেশ এবং বাহির থেকে দেখছেন, বিদেশ থেকে, প্রত্যেককেই জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। জনতার জমিনের স্টুডিওতে আজকে দুইজন সম্মানিত অতিথি আছেন। আমি যদি পরিচয় করিয়ে দিই আপনাদেরকে, আমার ডান পাশে রয়েছেন জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপি কিশোরগঞ্জ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল জনাব রেজাউল করিম। আমি দুজনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে হয়নি কোনো বিচার, হয়নি যৌক্তিক কিংবা বলা যায় যে প্রয়োজনীয় যে সংস্কার, কোনো ধরনের কোনো সংস্কার ব্যতীতই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। বারংবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলে যাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এমতো অবস্থায় নির্বাচনই কি সমাধান, জনগণ কতটুকু তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম যেতে চাই রেজাউল করিম ওনার কাছে। আমি জনাব আপনাকে প্রশ্ন রাখতে চাই, সামনে ফেব্রুয়ারিতেই নির্বাচন এবং কোনো যৌক্তিক সংস্কার হয়নি কোনো বিচার, কোনো হত্যার বিচার হয়নি, ফ্যাসিস্টের দোসরদের কোনো বিচার হয়নি, এমত অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন কি সমাধান কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনতার চোখ আজকের এই আয়োজনের সঞ্চালক এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে বাংলাদেশ আজকের এই দিন, বিশেষ করে 27শে অক্টোবর, আজকে 2006 সালের 28শে অক্টোবর দিয়েই মূলত লগি বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ এই দেশকে বিপদগামী করেছে। এবং সেদিনের সেই পরিকল্পনার মূল ক্রীড়ানক ছিল কিন্তু আধিপত্যবাদী শক্তি ভারত, এবং তাদের প্রকাশ্য মদদেই মূলত সে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডব অনুষ্ঠিত হয়েছে। পল্টন ট্র্যাজেডি হিসেবে যেটা পরিচিত, সেটি সেই দিন ছিল 4 দলীয় জোটের বলা যায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন, এবং পরবর্তী যারা ক্ষমতায় গ্রহণ করবেন উপদেষ্টাগণ, তাদের কেয়ারটেকার সরকারের শপথ গ্রহণের সময়। কিন্তু সেটি না করে তারা লগি বৈঠা দিয়ে যে তাণ্ডব চালিয়েছে, আমি আজকের এই দিনে যারা সেই দিন আমাদের গণতন্ত্র হরণের প্রথম দিন আমরা বলতে পারি, বাংলাদেশকে বিপদগামী এবং তার পথ হারানোর প্রথম দিন আমরা বলতে পারি, আমি আজকের এই দিনে সেই শহীদদের স্মরণ করি। আপনি যেটা বলছেন সেই পথ ধরেই আমাদের 24-এর এই গণ অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব। এই বিপ্লবের মানুষের যে প্রত্যাশা ছিল সেটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন। আমরা সেই শহীদদেরকে স্মরণ করি এবং 40,000 আহত পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। এখানে আমাদের রাজনৈতিক দলগুলো, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা যারা করেছিলাম, আমাদের একটি ঐক্য, একটি ন্যাশনাল কনসেনসাস, একটি ইউনিটি কিন্তু আমাদের তৈরি হয়েছে, নো ডাউট। এবং তার অংশ হিসেবে আপনি বলতে পারেন যে আমাদের ঐক্যমত কমিশন যেটি হয়েছে, সরকার যেটি গঠন করেছে, আমি মনে করি দিস ইজ দ্য গুড সাইন যে এখানে লম্বা সময় ধরে আমাদের রাজনৈতিক দলগুলো সব পথ মত মিলে লম্বা একটা আলোচনা হয়েছে। এখন এই আলোচনা কিন্তু খুবই ওয়ান্ডারফুল হয়েছে, এবং ডেমোক্রেসির যে বিউটি সেটি হচ্ছে বিপরীত মত থাকবে, সেটাও কিন্তু আমরা দেখেছি সেখানে ফুটে উঠেছে। নোট অফ ডিসেন্ট ছিল, ওয়াকআউট ছিল, কখনো কখনো প্রত্যেকে তার মত দিয়েছে। আমরা আমাদের সবার দাবি হচ্ছে যে এটাকে, যেহেতু এই সরকার মূলত অন্তর্বর্তীকালীন যে সরকার আমরা বলছি, এই সরকারটা কিন্তু কোনো সাংবিধানিক সরকার, তাহলে এখন এটাকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে আমাদেরকে এটিকে এই সরকারের কার্যক্রম, এর বৈধতা, জুলাই বিপ্লব এবং বিপ্লবীদের মর্যাদা, এগুলো নির্ণয় করতে হবে। আপনি বলেছেন যে সংস্কার হয় নাই, না, সংস্কারের পথ প্রক্রিয়া সুগম হয়েছে। এখন এটি বাস্তবায়নটা কিভাবে হবে সেটাই গুরুত্বপূর্ণ। সেটির জন্য
আমাদের গণভোটের জায়গাটি, অর্থাৎ সাংবিধানিক ঘোষণার মাধ্যমে এটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার পরবর্তী স্টেপটি সেটির মধ্যে এসেছে এবং এটাতে অনেকটাই আমরা কাছাকাছি এসে পৌঁছেছি। দ্বিতীয় হচ্ছে যে এখন এই প্রক্রিয়া কেউ বলেছেন যে এটি হতে পারে যেদিন ভোট হবে সেদিন, আর আমরা বলেছি না, এটিকে নভেম্বরেই গণভোটের ব্যবস্থা করতে হবে। কেন আমরা বলেছি? কারণ গণভোটটা যদি আগে না হয় তাহলে এটির না কি এটা তো আপনি জানতে পারছেন, আর এর ভিত্তিতেই কিন্তু ইলেকশনটা করতে হবে। কেন? কারণ 2026 সালে কিন্তু কোনো ইলেকশন নাই, অর্থাৎ গণ অভ্যুত্থানের অথবা এই বিপ্লবের মধ্য দিয়ে যদি এই সরকারকে আপনি বৈধতা দেন এবং এই বিপ্লবকে ওন করা হয় তাহলেই কেবলমাত্র ইলেকশনের প্রশ্ন। সেই ইলেকশনের দিকে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই জন্যই সংস্কার, বিচার এবং নির্বাচন প্রস্তুতি নেওয়ার জন্য একটি মানে অরাজনৈতিক একটা না, এটা হচ্ছে প্রিভিয়াস যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সেই সরকারগুলোই হচ্ছে কোনো ডিসিশন নিতে পারবে না, অর্থাৎ তারা একটা ইলেকশন করবে। কিন্তু গণঅভ্যুত্থানের সরকার, ফ্যাসিবাদের যে জঞ্জাট এখানে আছে সেগুলোকে তো অবশ্যই পিউরিফাইড করতে হবে। সেজন্যই তো আমাদের ঐক্যমত্য কমিশন উপরে আস্থা রেখে শপথ গ্রহণ। সংবিধান আসলে এই সরকার না, আমি আসলে ক্ষমতার চেয়ারে বসে না সংবিধানের বাইরে গিয়ে এই সরকার কি কোনো কিছু আমি একটু আগে আপনাকে বলেছি, এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার, কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন কোনো সরকার নেই, আছে কেয়ারটেকার সরকার। সেই সরকারও কিন্তু শেখ হাসিনা বাতিল করে দিয়েছে। ইটস কামিং যে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেটা আসবে। আমরা সেটা দেখেছি যে পরামর্শ চেয়েছে, পরামর্শ সাপেক্ষেই যে কোনো আইনি বাধা নেই। সুতরাং সেই সরকার গঠিত হয়েছে, কিন্তু এটা লিগ্যাল ফ্রেম যদি না হয় তাহলে এই সরকারের যত কাগজপত্র যেগুলো পড়া হচ্ছে, কখনো দক্ষিণ প্লাজায়, কখনো রাজনৈতিক দলগুলো মিলে যতগুলো আলোচনা হয়েছে, এগুলো শুধু তাহলে একটা কাগজে আলোচনা হবে। সেজন্য সংস্কারের প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়া অগ্রসর হচ্ছে, ইটস দ্য গুড সাইন। এখন এটাকে আপনাকে আইনি ভিত্তি দেওয়াটা, অর্থাৎ এখানে পিপল উইলসের যে জায়গাটি, জনগণের অভিপ্রায়ের যে জায়গাটি, সেটাকে দিতে এই সময়ে আসলে আইনসভা ব্যতীত কিভাবে আইনি ভিত্তি দিবে না, এটা বাংলাদেশের হিস্ট্রিতে আছে। অর্থাৎ গণভোটের মাধ্যমেই জনগণের মতামত নিয়ে পরবর্তীতে পার্লামেন্টে সেগুলো পাশ করার বিধান আছে। এটা 77-এ হয়েছে, এটা হানা ভোটের মাধ্যমে গণভোট যেটা, এটা হতে পারে। এটা তো সাংবিধানিক আমাদের সব পথ প্রক্রিয়া রয়ে গেছে এবং আমরা এখন এটাকে এতদূর পর্যন্ত এসে গেছি যে এটা কি ফেব্রুয়ারিতে না, এটা এখন যেখানে বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়েই হিমশিম খাচ্ছে, সেই সময় এসে গণভোটের নির্বাচন একটা মানে প্রক্রিয়া আনা, এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে তারা এটা পেরে উঠবে। হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমরা দেখেন ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে সবাই কিন্তু ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম দিয়ে কিন্তু ফাইনাল পরীক্ষা দিই। এটাই আমাদের ছাত্র জীবনের সবার এক্সপেরিয়েন্স। কেন দেই? আমরা যখন খারাপ করি তখন বলে এই বি কেয়ারফুল, তোমার কিন্তু ভালো হচ্ছে না, তুমি কিন্তু প্রিপারেশন না। এবং সেকেন্ড টার্মে আইসা কিন্তু অনেকে বাদ দিয়ে দেয় যে তুমি কিন্তু স্কুল অথবা প্রতিষ্ঠানের বদনাম হবে, বি কেয়ারফুল। এই নির্বাচন কমিশন যেটি আছে এদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা আমরা বলেছিলাম এই পরীক্ষাটা হওয়া উচিত স্থানীয় নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ স্থানীয় সরকার গোটাটাই কিন্তু পলাতক। এখানে যেখানে শেখ হাসিনা ফেসিবাদের দোসররা তাদের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার মালিকানা হয়ে তারা পালিয়ে গেছে এবং মজার ব্যাপার হয়ে মসজিদের ইমামও পালাইছে। সুতরাং সেই জায়গায় এসে এই যে দুর্নীতিগ্রস্ত একটা সরকার মানে গোটা তছনছ করে দিয়েছে, আমরা বলেছি সেই জায়গায় অবশ্যই আমাদের এই যে নির্বাচন কমিশন তাদের অবশ্যই ট্রায়াল হওয়া উচিত এই পদ্ধতিতে, মানে তাদের এক্সপেরিয়েন্সের যে ইয়েটা সেটি হচ্ছে যে নির্বাচন করার মতো। সুতরাং আপনি যদি স্থানীয় নির্বাচন নাও হয়, গণভোটের মাধ্যমেও তাদের একটা অভিজ্ঞতা কিন্তু অর্জিত হবে। সেই জায়গাটা করতে কোনো অসুবিধা আমরা দেখি না এবং টাইম ফ্রেমের মধ্যেও কোনো অসুবিধা নেই। যদি আপনি নভেম্বরে সেই কাজটা হয় তাহলে ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের জন্য কারণ আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে করবেন, আমি আগেই বলেছি ফেব্রুয়ারির কিন্তু এই টাইম নেই। সেই টাইমটাকে নিশ্চিত করতে হলে আপনার কাছে আসছি
ধন্যবাদ। আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই যে যে সময়ে কোনো ধরনের কোনো সংস্কার আমরা দৃশ্যমান দেখতে পাইনি, সেই সময়েই নির্বাচনের দামামা বাজছে। প্রধান উপদেষ্টা বারংবার বলছেন, জাতিসংঘের ভাষণে বলেছেন, এবং জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়ে তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও একই ঘোষণা দিয়েছেন। তো সেই সময়ে আসলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে? নির্বাচনই কি সকল সমস্যার সমাধান, নাকি বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা করতে হবে রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ আরিফ বিল্লাহ, আর ধন্যবাদ জানাই জনতা জমিনকে, আপনারা যে আলোচনার টেবিলটা রেডি করেছেন আর যে সাবজেক্টটা এনেছেন এটা একদম কারেন্ট, যেটা নিয়ে আলোচনা চলছে জাতির সামনে। আমার সহ আলোচক ভাই খুব চমৎকার করে উনি ব্যাখ্যা করলেন। তো ওনার ব্যাখ্যাতে প্রথমেই আমার একটু ওনাকে স্মরণ করে দিই যে আমরা একসাথে একটা গণ অভ্যুত্থান করেছিলাম এই দেশে। এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ওনাদের অনেক মানুষজন অনেক কষ্ট করেছেন, নিহত হয়েছেন, বিনা কারণে অনেকে ফাঁসির মঞ্চে ঝুলেছেন। আর আমাদের তো আছেই, আমরা 17 বছরে কখনোই ফ্রন্ট ছাড়া পিছনে যাওয়ার স্কোপ ছিল না, কারণ আমাদেরকে চিহ্নিত করা হয়ে গেছিল যে আমরা রাস্তায় থাকতে হবে। আর বড় দল হিসেবে তখন আমাদের উপর দায়িত্বও ছিল সেটা। কখনো আমরা পেরেছি, কখনো পারি নাই। এভাবেই 17 বছর পরে আমরা একসাথে মিলে সেই অভ্যুত্থানটা সমাপ্ত টেনেছি। সমাপ্তি টানার পরে আমরা ভাবছিলাম যে আমরা সবাই তো একসাথে থাকব। যে ভাই আমার একটু আগে শ্রদ্ধা জানাইল 28শে অক্টোবর লগি বইটার, এদিন 4 দলীয় ঐক্যজোটের প্রোগ্রাম ছিল। এই শ্রদ্ধা জানানোর পাশাপাশি যদি উনি 28শে অক্টোবর আরেকটা ঘটনা ঢাকায় ঘটেছে, একই ঘটনা ডেটে, ওই ডেটে আমাদের 2006 সালের 28 অক্টোবর এবং 2024 সালের 28 অক্টোবর ওইখানেও আমাদের সবচেয়ে বড় সমাবেশ ছিল। আমরা ওই সময় থেকে আন্দোলনটাকে টার্নিং পয়েন্ট হিসেবে আমরা ধরে নিয়েছিলাম। ওই দিন আমরা অনেক চেষ্টা করেছি। এই কাকরাইলের মোড়ে আমার নিজেরও সেল লেগেছিল, গুলির সামনে দাঁড়িয়েছে, আমার সামনেই একটা ছেলে পড়ে গেছে ইসেতে, এবং রক্তাক্ত হয়েছে, সেটা আর বলার শেষ নাই। পরে শেষ পর্যায়ে যখন সেল বেশি চলে আসলো তখন আর টিকতে পারলাম না। পরে আমরা পিছু হটেছি, ওই দিন ওখান থেকে গ্রেফতার হয়েছে অনেক। ওইটাকেও ভাই স্মরণ করলে জিনিসটা আরো সুন্দর হতো। হয়তোবা ভাই ভাবছি যে 28শে অক্টোবর এই ঘটনাটা হয়তো তার মনে নেই, 14 জন নিহত হয়েছিল ওনাদের না, এটা 4 দলীয় জোটে, ওনাদের একক ছিল না, আমরা একসাথেই ছিলাম সবাই। ওই সময় তো আমরাই 14 জন পাওয়ার ছাড়তে ছিলাম, আমরা যেটা গণমাধ্যমে উঠে এসেছিল 14 জন মারা গেছে। এছাড়া আমরা দেখতে পেলাম 23 সালের যে 28 অক্টোবর সেখানেও একজন পুলিশ মারা গেছে, আমাদের প্রায় 7 জন লোক হলেন, অনেকেই মারা গেলেন এবং প্রায় 3 শতাধিক আহত হলেন। একটা গণমাধ্যমে ওই লগি বইটার ইতিহাসটা তো জঘন্য, সেটার সাথে তো পৃথিবীর কোনো কিছু কম্পেয়ার করা চলে না। ওরা সাপের মতো মানুষকে যেভাবে মেরেছে তো অচিন্তনীয়। আর বিশেষ করে ওনারা যে ফ্রন্টে ছিল বাইতুল মোকাররমের সাইডে, ওই দিক দিয়ে আওয়ামী লীগ তার অফিস থেকে প্রথম টার্গেটটা করেছে। যাক, ওইটা স্মরণ করেছে, উনি এটা করলেন। এরপরে 24 গণ অভ্যুত্থানে আমাদের ওয়াসিম সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছে, ওইটা তো স্মরণ করতেই হবে। পাশাপাশি আপনাকে স্মরণ করতে হবে 1971 সনে যারা আমাদের শহীদ হয়েছে, শহীদের রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা জানাইতে হবে। শ্রদ্ধার মধ্যে যদি একটু পার্থক্য হয়ে যায় তখনই নিজেদের মধ্যেই মতদ্বৈতার সৃষ্টি হয়। আর এই সুযোগে আপনি ফ্যাসিস্টের দূষরা এসে ঢুকে যায়, যেটা আমাদের মধ্যে ইদানিং শুরু হচ্ছে। যারা আমরা একসাথে গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একসাথে মিলে একটা টেবিলে বসে সব ফাইসালা করতে পারতাম। আমরা আসলে একবার পারছি, একবার পারছি না, তারপরেও পারছি। আমার কাছে মনে হয়েছে যে আমরা 80% থেকে 85% আমরা কাছাকাছি অবস্থান থেকে সেই কাজটা করছি। আর আপনি যে প্রশ্নটা করেছেন এর আগে ভাই আরেকটা কথা বলেছেন, বৈধ আর অবৈধ সরকারের যে প্রশ্নটা উনি তুলেছেন, এই প্রশ্নটা এসে যায়। কিন্তু সমস্যা হয়েছে কি, গণ অভ্যুত্থানের পরে যে দিক নির্দেশনা আমাদের সবারই দেওয়ার কথা ছিল, আমরা রাজনীতিবিদরা ওই জায়গাতে সম্ভবত ব্যর্থই হয়েছি। ব্যর্থ হয়েছে এই জন্যে যে আমরা সঠিক বৈধ সরকারকে বসাই নাই। তাহলে কি অবৈধ সরকারকে আমরাই বসালাম, আমরাই তো তালি দিলাম, আমরাই আনলাম, তাহলে এটা কীভাবে আসলো? এখন যেটাই হয়েছে, এখন এটাকেই ভাই যেটা বলেছে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাতে এনে বৈধতা দিয়ে তাদেরকে এক্সিট দিতে হবে। নাহলে তো আমাদের অনেক উপদেষ্টারা এখন টেনশনে আছেন যে সেফ এক্সিট ওনারা পাবেন কি পাবেন না, কেউ বলছেন পাবেন না, নানা কথা আসছে। নাহিদ ইসলাম বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন
তাদের পাসপোর্টগুলো জব্দ রাখার জন্য, তারা যেন কোনোভাবে দেশ ছেড়ে না যেতে পারে? আসলে খালি ওদের উপদেষ্টাদের কেন, উনিও তো উপদেষ্টা ছিলেন, ওনার পাসপোর্ট তো জমা রাখতে হবে, ওনার তো জব দিয়ে তার আওতায় আসতে হবে। উনি থাকা অবস্থায় উনি কি করেছেন উনি সেটা জানেন না? আজকে উনি আমাদের সাথে তাল মিলাচ্ছেন, এর আগে আমাদেরকেও তো কথাবার্তা বলতে কিছু ছাড়েন নাই, অনেক কথাই শুনেছি। এখন বলতেছে জামাতে ইসলাম নাকি কি বিআরের নামে প্রতারণা করেছে। আবার ওনাদের মহাসচিব বললেন যে ছেলের সন্তান জন্ম নিয়ে বাবার সাথে যেন বাড়াবাড়ি না করে। এই যে বিষয়টা আসছে, এই ছেলেদেরকে তো আমরা দল করতে নিষেধ করেছিলাম, তো ওদের দলেরটা দরকার কি ছিল? ওনারা যদি ফেসিস্টের আন্দোলন বিরোধী এই যে মুভমেন্টটা হয়েছিল এটার জন্য টিএসসিতে থাকতো, তাহলে ডাকসু সহ সব কিছু তাদের কন্ট্রোলে থাকতো। আজকে তারা সঠিক ট্র্যাকে নাই বলেই তো মিসগাইড হয়ে গেছে। মিসগাইড হয়ে কেউ গেছে চাঁদাবাজি করতে, কেউ দান্দাবাজি করতে গেছে, কেউ গেছে ওই মহিলার সাথে প্রেম করতে, কত কি না করেছে। এই যে জঘন্য অপরাধগুলো করেছে ওনারও পাসপোর্ট জব্দ করতে হবে। উনি এখন ট্র্যাক চেঞ্জ করতেছেন, কোনো না কোনোভাবে চাচ্ছেন উনিও সেফ এক্সিটে যাইতে। আমি মনে করি যত অপরাধী তারা করুক, এই উপদেষ্টাদেরকে এবং নাহিদদেরকে একটা সেফ এক্সিট দিতে হবে। সেফ এক্সিট দেওয়ার জন্যে আমার ভাই যেটা বলেছেন যে এটি যদি তত্ত্বাবধায়ক ফরমেশনেও আনা যায় সেটা একটা হতে পারে, সেটা নিয়ে আলোচনা করা যায়। আর বৈধতা তো আপনার আনতেই হবে, আর এই বৈধতা দেওয়ার জন্য একটা নির্বাচিত সরকার আসলে আপনাকে বৈধতা দিতে পারবে, আর তো বৈধতা দেওয়ার কোনো স্কোপ নেই। আর ভাই যেটা হানা ভোটের প্রশ্নটা যেটা এনেছেন, আসলে হানা ভোটটা করার যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা এখন আছে কি না সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনায় যাব। শুধু আমি একটা কথা বলি, যখনই সরকার আসছে তখনই এদেশে একবার আওয়াজ উঠছে ইউনিয়ন পরিষদ, আরেকবার মেম্বার, আরেকবার উপজেলা, আরেকবার পৌরসভা, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। এই কথাগুলো এখন মাটি চাপা পড়েছে, পরে এখন তত্ত্বাবধায়ক সরকার নিজেরাও অনেকটা সেভ হওয়ার জন্য তাড়াতাড়ি নির্বাচনটা চাচ্ছে। নির্বাচনটা তাড়াতাড়ি হইলে ওনারাও বাঁচেন। আমার কাছে মনে হয় যে এই নির্বাচনটা ওনারা এখন চাচ্ছে পারলে ডিসেম্বরে করে ফেলে। বিষয়টা বুঝাইতে পারছি আপনাকে কী জন্যে করে ফেলে। আসলে এত লেজি গোবরে লাগছে, আপনি যেখানে বসে আছেন এটার পাশেই আপনি দেখবেন সারাদিন কোনো না কোনো মুভমেন্ট আছে। কারো বউয়ের সাথে মন খারাপ হইলেও প্রেস ক্লাবে এসে একটা সাংবাদিক সম্মেলন করার ধান্দা করে, কোনো কারণ ছাড়া নামে। এবং আপনি দেখেন আজকে আমি ভিডিও ফুটেজে দেখলাম একটা ট্রেনে যেভাবে পাথর দিয়ে ঢিলাচ্ছে, কী কারণে ঢিলাচ্ছে জানি না, তো পাথর দিয়ে যেভাবে চিটাগংয়ের একটা ট্রেনকে মারছে কোন জায়গাতে, আমি খালি জাস্ট ফুটেজটা দেখে আসছি, আমার কাছে মনে হইলো যে এটার ভিতরে তো মানুষ আছে। এখনও যদি এটা হয় তাহলে আমরা কি পরিবর্তনে গেলাম এবং এটার জন্য কি অ্যাকশনে গেলাম? পরিবেশ কিন্তু চরম অবস্থায় যাচ্ছে। তা আমি এই পর্যায়ে আপনাকে ফিনিশিং টানবো যে আপনি ওই সময় উপজেলা পৌরসভা নিয়ে আলোচনা অনেক হয়েছে, আমার ভাইরাও করেছেন, আর নতুন দল যারা এখন সেফ এক্সিট আর ওই ধান্দা ফান্দাতে ব্যস্ত ছিলেন তারা তো এটা নিয়ে চিৎকারই করেছে। এবং দেখলাম যে হাসিনার অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার সবাই দেখলাম একদিন প্রেস ক্লাবে, আমার এলাকারও সব মেম্বার চেয়ারম্যান প্রেস ক্লাবে। জিজ্ঞেস করলাম কি রে তোরা না জেলে থাকার কথা, চিপাই চাপাই থাকার কথা? কই যে আমাদেরকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি যেটা ছিল, একটা ছিল না আগে ওদের যে আরেকটা ছোট দল ছিল জাতীয় নাগরিক পার্টি সম্ভবত, ওরা মিটিং ডাকতো, পরিষদ ওরা ডাকলো, ওদেরকে নিয়ে চাইছিল ইলেকশন করতে। ওইটার থেকে আস্তে আস্তে সরে আসতে আব্দুল্লাহ সেখান থেকে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে এবি পার্টির সাধারণ সম্পাদক ছিলেন ফুয়াদ সম্ভবত। হ্যাঁ, পরে ওইটার থেকে সরে এসে একটা জাতীয় নির্বাচন ট্র্যাকে আসছে। এখন আমার কাছে মনে হয় বাইদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আসলে আমরা একসাথে একটা মুভমেন্ট করে হাসিনাকে আর স্পেস দেওয়া ঠিক হবে না। অনেক স্পেস পেয়ে ফেলতেছেন। এখন গ্রামে গেলে পরে আমার গ্রামে আমি দেখি ওনারা মোটামুটি অ্যাক্টিভ এবং ওনারা ভিতরে সবাই দেখছি কাছাকাছি থাকেন। আগে যে গ্রুপিংটা আওয়ামী লীগের ছিল তারা যে চুরি টুরি করছে, ডাকাতি করছে, আমাদের কিছু দুর্বলতার সুযোগে ওরা ঢুকে যাচ্ছে। আমার মনে আর স্পেস না দিয়ে আমাদের একটা নির্বাচনে খুব তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, যেটা ফেব্রুয়ারিতে হয়েছে। আমার মনে এটা যদি আরও আগানো যেত আরও ভালো হতো। আর ভাই যেটা বলছে না ইলেকশন করার মতো ক্যাপাসিটি আমাদের এই পুলিশ, আমাদের এই গভর্নমেন্টের এই অবস্থায় আছে কিনা, আমি এটা প্রশ্ন। কাদেরের উপদেষ্টা উনি বলেছেন এই সরকার আসার 3 মাস পরেই নির্বাচন হওয়া উচিত ছিল, যে জাতীয় পার্টি বিগত তিনটি নির্বাচন আওয়ামী লীগের সাথে করেছে। জাতীয় পার্টির কথাটা আসলে এগুলি এরশাদ মানি একটা হাসির খোরাক। এরশাদ মানি আমাদের আগে যে টেলিসমাদ আফগানিকে দেখতাম না, ওই যে জুকার থাকতো, ওই জুকার টাইপের লোক ওরা, ওদের কথার অত গুরুত্ব আমি যেতে চাই না। এই জন্যে যে এরা একটা আঞ্চলিক দল হয়ে গেছে, ওদের তো আসলে বৃহৎ দল। ইভেন জামাত ইসলামের মতোই কম্পিটিশন করার মতো সারা দেশে স্কোপ তাদের নাই, এখন নাই, আগে ছিল। তো ওরা
এখন যদি বলে হাসিনার সব কিছুর লাভবানের ভাগিদার তারা, এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় দালাল যেটা, আর ইন্ডিয়াই তো সব কিছু করতেছে, তার সবচেয়ে বড় দালাল হইছে জাতীয় পার্টি। সুতরাং ওদের আলোচনাতে এখানে আনার দরকার নেই, এবং তাদেরকে প্রথম অবস্থায় আসলে ঢুকাইয়া ফেলানোর দরকার ছিল এবং ব্যান করে দেওয়ার দরকার ছিল, আওয়ামী লীগকে যেভাবে করা হয়েছে। এটা কি আপনারা পুষলেন? আমরা সবাই মিলে পুষলাম। কী কারণে পুষলাম? ভাবলাম না যে এটা কি হবে না হবে। এখন তারা মন্তব্য করে 3 মাসে ইলেকশন করতে হবে এবং ইলেকশনে মন্তব্য হবে, এটাও আলোচনা করতে হবে। তাদের আলোচনা কোনো প্রশ্নই করা উচিত না। এই জন্য না কি চায় জাতীয় পার্টি নিষিদ্ধ হোক? বিএনপি আসলে আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না। এই যে দেখেন জামাতে ইসলামীর মতো একটা দলকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কত বড় ভুল করেছে, ওনাদেরকে পেরেছে নিষিদ্ধ করে রাখতে? এটা কি পারবে? অথচ ওনাদের বিরুদ্ধে তো 1971-এর যে অপরাধের কথা ছিল এটা তো সঠিক ছিল। জামাতে ইসলামী সাংগঠনিকভাবে ওইটার সাথে ইনভলভ ছিল, এটা তো ওনারা অস্বীকার করতে পারবেন না। ওনাদের যে আমির ছিলেন, শফিক সাহেব ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাইছে অনেকদিন পরে উনি স্পষ্ট করে ক্ষমা চাইছেন, এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। জাতি আসলে যে অপরাধটা হয়, এখন হাসিনা যদি কালকে দাঁড়িয়ে বলে ইন্ডিয়ার থেকে যে আমি যে ওদেরকে মারলাম, শিশুদেরকে যে গুলি করলাম, এত মানুষকে মেরে ফেললাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আপনি কি ক্ষমা করতে পারবেন? এ রাইট কি আপনার আছে? যাদেরকে মেরেছেন সে অপরাধীদের বিচারের কাঠগড়ায় আনতে হবে, দেন আপনি বলবেন যে কি হবে না হবে। অপরাধী হাসিনার 23 তারিখে মামলা সম্মত একটা রায়ের ডেট আছে, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপরে কি ক্ষমা চাবে না সেটা হচ্ছে পরের বিষয়। 71 সনের যে যুদ্ধ অপরাধের বিষয়ে ওনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, তা ওই সময় যদি ফাইসলা হয়ে যেত, আজকে ওনাদের মতো যারা 71-এর পরে তরুণরা আছেন, জামাতে ইসলামী ছাত্র শিবিরে তো অনেক ভালো মানুষ আছেন, তারা আজকে এই প্রশ্নের সম্মুখীন হতেন না। ওনাদেরকে তো গায়েল করে এই প্রশ্নটা দিয়ে যেহেতু সংগঠন হিসাবে তারা করেছেন, এবং ওনাদের দল জামাত ইসলামী বাংলাদেশ, এটা পাকিস্তানের মওদুদিবাদের থিওরিতে যেহেতু ওনারা পরিচালিত হন, ওনাদের একটা বাংলাদেশের শাখাই এটা, আমি যতটুকু জানি। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে অপরাধী ক্ষমা চাইলে অপরাধ করার সুযোগ পাবে না। আর জামাত ইসলামীর অনেকদিন পরে 54 বছর পরে ওনারা যেহেতু সেটা করেছেন, সেটা আলোচনার বিষয়, এবং ওনারা একটা ভালো কাজ করেছেন আমি মনে করি। দুইটি রাজনৈতিক দল যদি বলা হয় তাহলে বিএনপি এবং জামাত। তো এই সময়ে জামাত তাদের যে পূর্বের একটা ফাংশন ছিল, এখন তার যাদের বিষয়ে মানে মতবিরোধ আছে, ওই ব্যক্তিগুলো তো এখন এই রাজনীতির সাথে সম্পৃক্ত না। তারা এখন স্বতন্ত্রভাবে যারা আছেন, তারা তো অনেকেই স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। তারা কি পূর্বের ইতিহাসের জন্য ওই দায়ভার গ্রহণ করবেন? আসলে বিষয়টা হয়েছে কি, জামাতে ইসলামী রাজনৈতিক সংগঠন হিসাবে এটাতে ইনভলভ হয়েছিল। আল শামস, তারপরে যা ছিলেন ওনাদের লোকজন ইনভলভ ছিলেন। অপরাধ কি করেছেন কিছু মানুষ করেন না, যেমন সাইদি সাহেবের কথা আমি স্পষ্টই বলতে পারি, আমার কাছে উনি অপরাধ করেছে বলে এটা মনে হয় না। আমি জানি 1884-এ সাইদি সাহেব জামাতে ইসলামী করতেন না, উনি কওমি মাদ্রাসা কেন্দ্রিক মুদাসসিরিন কি জানি একটা নেতা ছিলেন, মুফাসসিরিন ছিলেন, ভালো ওয়াজ করতেন, আমিও ওনার ভক্ত মানুষ ছিলাম, উনি ওই লাইনে ছিলেন। পরে উনি এইটাতে যোগ দিয়েছেন, জামাত ইসলামী রাজনৈতিকভাবেই জয়েন করেছে। সুতরাং ওনাদের তো এই গ্লানিটা অনেকদিন টানতে হবে, টানছেনও। টানার পরেও মানুষ তো আস্তে আস্তে ভুলে যায় ওনাদের যে সময় ওই সময় চিন্তা চেতনা ছিল, আজকের চিন্তা চেতনা একটু কাছাকাছি হয়ে যায় অনেক সময় বিষয়টার মধ্যে, যে ওনাদের এই নামের কারণে অনেকদিন ওনাদেরকে এইটার জবাব দিতে হবে। আর আপনি যেটা বলেছেন রাজনৈতিক দল হিসাবে, আমরা অতীতের যে নির্বাচনগুলো হয়েছে ওইখান থেকে যদি একটা রেশিও বের করে যদি আমরা একসাথে মিলে অন্তত এই সরকারটাকে একটা নির্বাচন করে আমরা মিলেমিশে থাকতে পারতাম, তাহলে ইন্ডিয়ার যে ফেসিবাদী চিন্তা চেতনা, এর যে হাসিনাকে ওখানে বসিয়ে রেখে প্রতিদিন একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা দলের কথা ভাবতেছি, দেশের কথা ভাবতেছি অনেক দূরে যেয়ে, এই দেশটাকে খেয়ে ফেলার ধান্দা করতেছে। দল তো অনেক পরে, এটা অনেক সময় আমি ঘুম থেকে উঠে ভাবি এটা কি একদিন ফিলিস্তিন গাজার মতো হয়ে যায় কিনা। কারণ ইন্ডিয়া যেহেতু চতুর্পার্শ্বে, কোনো কারণে ইন্টারন্যাশনালি যদি তারা অনেক স্ট্রং হয়ে যায়, চীন যদি না থাকতো তাহলে কবে জানি কত প্রবলেম আমাদের সামনে ফেস করতে হতো। যাক, আমি ওই প্রসঙ্গটাতেও যাব না। আমি শুধু বলবো, যেহেতু হাসিনা ইন্ডিয়াতে বসে আছে, পৃথিবীর আর কোনো দেশে ওনার বাসস্থান নাই, উনি যেহেতু আমাদেরকে মেরে টেরে বসে আছেন, এখনও আমাদের হাতে সুযোগ আছে, আমরা মিলেমিশে একটা সুন্দর নির্বাচন হোক, ভোটাভুটির মধ্য দিয়ে তো আমরা সবাই প্রমাণ করবো কার কি অবস্থান। তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন তো আমরা চাইছিলাম ডিসেম্বরে নির্বাচন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান
ডিরেক্ট বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, এবং তারেক সাহেবের জীবনে কোনো আপনাদের কথা কথা থেকে অনেক স্পষ্ট। আমি পরবর্তীতে একটু শেষ করে নেই, আপনার- তারেক সাহেবের কোনো কথা যে উনি চেঞ্জ করেন, এই প্রথম চেঞ্জটা করেছেন, যে উনি ডিসেম্বরে বলে এটা ফেব্রুয়ারিতে নিয়েছেন। এই জন্যে জাতির বৃহৎ স্বার্থে ওইটা মেনে নিয়েছেন। এবং ওনাদের আমির সাহেব, ডক্টর শফিক সাহেবও বলেছেন যে ফেব্রুয়ারি এই টাইমগুলো রোজার আগে ভালো একটা টাইম, এই টাইমে ইলেকশন হতে পারে। এই জন্যে সব দলই এই সময় চাইছেন। সুতরাং আমার কাছে মনে হয়েছে জাতীয় ঐক্যমতের মতোই ইলেকশনটা হচ্ছে। দয়া করে এই ইলেকশনটা হোক, জাতি আসলে একটা কর্নারে যাক, না গেলে ইতিহাসের কাঠগড়ে একদিন আমাদের সবাইকে আবার দাঁড় হইতে হবে এবং জবাব দিতে হবে। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে, আর সংস্কারের যে প্রশ্নটা করেছেন এটার এক সেকেন্ডে উত্তরটা দেই। সংস্কার ওনারা করতে পারবেন না, প্রথম দিন থেকে আমরা বলেছি। প্রথম দিন থেকে আমার ভাইয়েরা এই সরকারের খুব কাছাকাছি ছিলেন, আমরা এই সময় দূরে ছিলাম। আমরা ভাবছিলাম যে এই সরকার একদম ওনাদের কাছের। এখন ওনারা তাদের দিকে একটু একটু মাইন্ড করতেছেন, কী করে না জানি, বাইরে ভালো বলতে পারবেন। তো এই সরকার সংস্কার করতে পারবে এটা আগেই জানি। সংস্কার শব্দটাই উচ্চারিত হয় না করার জন্যে। আপনি সংস্কার করার জন্যে কি কমিশন টমিশন করেছেন, আলোচনার টেবিলে বসেন। আপনি যাই প্রধানমন্ত্রী তিনবার কে হবে, আপনি যাই যদি আপনার দল না, ধরেন লেবার পার্টির প্রধানের সাথে যদি আলোচনা করেন যে আপনি 3বারের বেশি হইতে পারবেন না, তাহলে কি হয়? এটা আলাপ করলে বিএনপির সাথে হতে পারে, হইলে এরপরে জামাত ইসলামের সাথে হইতে পারে, এনসিপি পরে দল করেছে, এটাই পর্যন্ত অ্যালাউড। এরপরে যদি আপনি সবার সাথে আলোচনা করেন আপনি 3বারের প্রধানমন্ত্রী হবেন না, আপনি 70-এর সংবিধান পরিবর্তন করবেন না, এই আলোচনাগুলো আমার কাছে মনে হয়েছে টাইম কিল করে জাতিকে নির্বাচনবিহীন বিরাজনীতিকরণ করে একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার ধান্দা। এই আমার বক্তব্য। ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই, বিএনপির কথা একদম স্পষ্ট, ওনারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চান, ওনারা আরো আগে চেয়েছেন ডিসেম্বরের মধ্যে। এখন আপনাদের প্রতিক্রিয়া কি হতে পারে? ডিসেম্বরেই নির্বাচন মানে সম্ভব, এটাই ফাইনাল নাকি ধন্যবাদ যেতে পারে? কি ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের সোহেল ভাইয়ের সাথে অবশ্য আমার এর আগে পরিচয় দেখা হয়নি। তো সোহেল ভাই জাতীয় অনেকগুলো ইস্যু একটা দল সম্পর্কে খুব এজামশনের নীতি দিয়েছে। এজামশন কিন্তু কোনোদিন দলের ব্যাপারে পেশ করা যায় না। কারণ 71-এর ভিত্তিতে উনি কিছু এজামশনের কথা বলেছেন যে দল হিসাবে অপরাধ করেছে না। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে উনি যেগুলো বলেছেন এগুলো ঠিক বলেন নাই, আমি অসত্য বলবো না। কারণ উনি যদি এটা করেন তাহলে এটা আদালতের প্রতি অবমাননা হবে। যেই মামলায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াই কিন্তু ওনাদের মুক্তি চেয়েছে। আমি জানি না সোহেল ভাই ওনার থেকে বড় নেতা কিনা। নাম্বার 2 হচ্ছে এই মামলা কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক বিএনপি নেতাদের হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সুতরাং আমি কাউকে ঘায়েল করার জন্য আজকে একরকম কালকে আর একরকম, এটা হতে পারে না। এই পল্টনে দ্বারাই কিন্তু আমরা একসাথে এগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা একসাথে সংগ্রাম করেছি। এখন পলিটিক্যালি আওয়ামী লীগ নেই, ভাই আর আমরা লড়াইয়ের মধ্যে আছি। অর্থাৎ আমি লড়াই আমরা ক্ষমতায় কে যাবে না যাবে, সেখানে এসে ইন্ডিয়ান বয়ান দিয়ে নতুন কিছু সোহেল ভাইরা বলবে, এটা আমরা সাপোর্ট করি না। উনি যেটা বলেছেন পৃথিবীর, ওনার জানা থাকার কথা, পৃথিবীর সকল দেশে যখন যুদ্ধ হয় তখন যুদ্ধে কিন্তু পক্ষ বিপক্ষ শক্তি হয়। কেউ যদি রাজনৈতিকভাবে ভুল করে এটার কিন্তু এক্সকিউজ আছে, কিন্তু কেউ যদি হত্যা অর্থাৎ ফৌজদারি অপরাধ করে এটার কিন্তু কোনো ক্ষমা নাই। বাংলাদেশ জামাত ইসলামী 71-এ কোনো ফৌজদারি অপরাধ করে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে সোহেল ভাইকে বললাম, তাহলে ওনাকে কোর্টে যে প্রমাণ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোনো ফৌজদারি অপরাধ করে নাই। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে শেখ মুজিবুর রহমান এখানে দালাল আইনে বিচার করেছিল। 33,000-এর উপরে মামলা হয়েছে, নট এ সিঙ্গেল ওয়ান। আজকে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের একজন এই মামলার আসামি ছিল। নাম্বার 2 হচ্ছে বিগত সরকার রাজাকারের একটা তালিকা করেছে, তার মধ্যে 10,000-এর রাজাকার, তার মধ্যে ওই আওয়ামী লীগ 8,000, আর আমার ভাইয়ের দলের হইল সেকেন্ড অবস্থা, আমাদের হইল 39 জন। সুতরাং সেই জায়গায় এসে 71-এর যুদ্ধটা কিন্তু কোনো দলের নামে হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বিএনপির নামে কিন্তু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেনি, উনি মেজর জিয়া হিসেবে করেছেন।
তিনি পলিটিক্যাল বিএনপি করেছেন, আপনাকে পার্টি আরেকটা করেছেন। নো, প্রশ্ন আপনি করতে চাই। ইন্টারাপ্ট করতে পারবেন না। নো, না, ওয়েট অ্যান্ড সি ছোট একটা- প্লিজ। না, আপনি আমি কি বলে আগে সেটা শুনুন। সেই জায়গায় এসে আপনাকে অবশ্যই 71 এটা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক গোলাম আজম অংশগ্রহণ করে নাই। আজকের যে বাংলাদেশ, অর্থাৎ ভারত কর্তৃক গিলে ফেলা একটা বাংলাদেশ, ভারতের সহযোগিতার বাংলাদেশ আমরা চাই, সেটি আজকে প্রমাণিত। আমি একটা বীর ছোট্ট বিক্রম প্রশ্ন রাখতে চাই। অনেকে বলেছে যে 50 বছর আগে, কিলিং এর মাধ্যমে আপনাদের 50 কথাগুলো- বছর আগে জামাত ইসলামী যেটা বুঝেছে, অনেকে বলেছে আমরা এরপরে সেটা বুঝেছি। জি, আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আপনাদের এতগুলো নেতাকর্মীদেরকে হত্যা করা হলো, তো এই যে এখন একটা মানে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশে এখন আপনাদের এই বিষয়ে কোনো পদক্ষেপ আমরা তো আসলে দৃশ্যমান দেখছি না, যে এটা আসলে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হলো, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানানো হলো, এই বিষয়ে রাষ্ট্র কোনো ব্যবস্থা? না, রাষ্ট্র তো রাষ্ট্র তো প্রধান আগে আমরা দাবি জানিয়েছি। আমাদের অলরেডি তো এটিএম আজহারুল ইসলাম একই মামলায় কিন্তু গ্রেপ্তার ছিলেন, ওনাকে কিন্তু তারা তাদের জাজমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছে। এবং ব্রিটেনের আদালত সেখানে তারা বলেছে জেনোসাইড অফ জাস্টিস তাদের রায়। আমাদের সুপ্রিম কোর্ট বলেছে মিসক্যারেজ অফ জাস্টিস, অর্থাৎ এটি আইনের নামে আজকে সেই সবচেয়ে অবিচার করা হয়েছে। সুতরাং আমাদের বক্তব্যটা সোহেল ভাই, আমরা একদিকে ঐক্যের কথা বলবো, আরেক দিকে ভিতরে ভিতরে না, আরেক দিকে ভিতরে ভিতরে, আর আপনি ওয়েট অ্যান্ড সি না, আরেক দিকে ভিতরে আমরা জানি যে বিচারকদেরকে সেফ রাখার জন্য যে কোনো বিচার যদি তিনি ভুলবশত দিয়ে থাকেন কিংবা ইচ্ছাকৃত, আমি বলার সময় আপনি এর ভিতরে একটা প্রশ্ন করবেন, তাইলে আজকে আপনার এই স্টুডিওতে আসার লাস্ট দিন হবে আমার। আমি বলতেছি কি আগে সেটা শুনুন। আমি বলতেছি যে আপনি একদিকে ইউনিটির কথা বলবেন, আরেকদিকে ভারতের বয়ান দিয়ে আপনি আমাদের ঐক্য বিনষ্ট করবেন, এটা হয় না। আপনি কেন এখন এটা বলবেন যে জামাত অপরাধ করেছে? জামাত অপরাধ করেছে কি করে নাই আপনি ইয়ং জেনারেশনের মধ্যে দেখেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকসু সাকসু জাকসুতে কি হয়েছে? ইয়ং জেনারেশন বিপ্লবীরা কি উপহার দিচ্ছে? আপনার কলিজে জ্বলে যায় এদিকে, আরেক দিকে আপনি বলতেছেন 71-এর বয়ান ভারতেরটা। এটা তো ইউনিটি হয় না ভাই। আপনি কি স্ট্রেংথ অফ ইউনিটি হইতে হবে আমরা এই লড়াই ময়দানে পল্টনে যেটা করেছিলাম সেটা নিয়ে। আপনি দুটো একসাথে করতে পারবেন। আপনি একদিকে 71-এ জামাতকে বলবেন, মিসগাইড করবেন, আবার রাস্তায় নামলে বলবেন জামাত শিবির দর, রাজাকার, জবাইকর, বিএনপির ফেজে গেলেই পাবে। আবার আরেক দিকে বলবেন আমরা ঐক্য চাই। সুতরাং আমি একটা কথা খুব স্পষ্ট বলে দিই, সেটি হচ্ছে কেউ যদি আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্যবাদের আরেকটা ব্লেসিং নিয়ে ক্ষমতায় যেতে চায়, তাহলে তাদের জন্য আরেকটা অভ্যুত্থান হবে বাংলাদেশে। খুবই স্পষ্ট কথা। সেটা কি এদেশের মানুষের জন্য? অবশ্যই সেটা করবে, এই দেশের তরুণ প্রজন্ম করবে। কারণ আর আরেকটি কথা সোহেল ভাই বলেছেন, এটা একটা, আমি মনে করি এটা একটা উইকনেস লিডারশিপ। সেটি হলো চতুর্দিকে ভারত আমরা এই আক্রান্ত হই। নো, বাংলাদেশ আক্রান্ত হবে না। কেন হবে না? বাংলাদেশের এই ছোট্ট দেশের মধ্যে অসংখ্য শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশে আজকের যেই তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের ঐক্য থাকলে এখানে ভারত আমাদের কিছু করতে পারবে না। এটা প্রমাণিত, আমাদের জীবন গিয়েছে, কিন্তু অনেক দল অনেকে পালিয়ে গেছে, অনেকে কিন্তু নথি স্বীকার করেছে, অনেক কিছু করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেটি করেনি। আমরা সেটা করব। এই জন্যে আমাদের বক্তব্য খুবই সুস্পষ্ট, আমাদের ইউনিটি হইতে হবে ন্যাশনাল কনসেনসাস প্রশ্নে, কিন্তু রাজনৈতিক গায়েলের জায়গায় এসে ভারতের বয়ান যদি আপনি দিয়ে আমার ঐক্য চান, তাহলে সেটা হবে। আমরা সেটা চাই না। আমি মনে করি সোহেল ভাইদের এই শুভ বুদ্ধিটার উদয় হইতে হবে। মির্জা ফখরুল সাহেবের সম্ভবত কালকে হয়েছে সেটা, উনি এই জন্যে সবার নাম ধরে আবার বলছে আমরা এটা চাই, অথচ উনি কয়দিন আগে বলছেন দক্ষিণ পন্থার উত্থান। দক্ষিণ পন্থার উত্থান কি? আপনি যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়, ইসলামী দলগুলো যায়, আপনার এত জ্বালা হবে কেন? আপনি তো এই গণতন্ত্রের কথাই বলছেন যে যে হয় সে হবে। আপনি তো আমরা সেটাই চাই নাকি বলেন? তা আপনি এত আপনার ইয়ে হবে কেন? আপনি ইসলামে শরিয়া নাই, আপনি এখানে রাজনীতি নাই ইসলামী, আপনি সেটা বলবেন কেন? একজন মুসলমান তো সেটা বলতে পারে না। সুতরাং আমরা মনে করি এই আমরা সেই ঐক্যটাকে ধারণ করতে চাই। আমরা আপনি না, এটা শোনেন, দুটা প্রশ্ন। একটি হচ্ছে জাতির প্রশ্ন। আমরা জাতির প্রশ্নে আমরা মনে করি সব রাজনৈতিক দল এখনো আমরা যে জায়গায় আছি সে জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটা সোহেল ভাই বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে, নচেত এখানে কিন্তু ফ্যাসিবাদের উত্থান হবে।
আজকে কিন্তু এবং আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে আওয়ামী লীগ যদি মিছিল করে আমরা করব না, বাধা দেব না। আবার কেউ বলে যদি তারা রাজনীতি করার অধিকার, আবার তাদেরকে এটা সেটা বলে। এইগুলো বললে তাদেরকে তো আপনি করতে চান। বরং এখানে ফ্যাসিবাদ বিরোধী, অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা ফ্যাসিবাদ, জাতীয় পার্টি এরা দোষর। আওয়ামী জামাতকে যেভাবে নিষিদ্ধ করছে প্রশাসনিকভাবে, সেই নিষিদ্ধ আমরা চাই না, কারণ এই নিষিদ্ধ টেকসই না। আপনাকে তাদের যে অপরাধগুলো আছে সেগুলোকে জাস্টিফাই করে আদালত এখানে তাদের ব্যাপারে মেজার নিতে পারে। এবং আপনার এই যে এবং আপনি যে 13 তারিখে 3 তারিখে নিষিদ্ধ করে, সেই সময় কিন্তু আপনি যে 13 তারিখে মানে আওয়ামী লীগের উপর একটা খুব ভরা একটা চিঠি গণমাধ্যমে এসেছিল। কোনটা? যখন লাস্ট 3 তারিখে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ থেকে, আমরা তো সেই সময় না, আমরা একসাথেই ছিলাম, আমরা লড়াইটা তো একসাথে করেছি, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা কারাগারে আমাদের অনেকের পরিচয়, আমরা একসাথে ছিলাম। আমরা বলতেছি এখন, আমি সেদিনও আমাদের সিনিয়র 2জন ভাইকে টকশোতে আমাদের বলছি যে মাঝে মধ্যে একটু ওই যে আমাদের জুলুম নির্যাতনের যে ভিডিওগুলো আছে না, আমাদেরকে রশি দিয়ে বেঁধে নেয়, সেগুলো একটু দেখবেন, তাহলে আমাদের ঐক্যটা কেমন হওয়া উচিত সেগুলো। কিন্তু আপনি যদি ইন্ডিয়ান বয়ানটা নিয়ে আসেন, আপনি যদি ওই পুরাতন বস্তাটা আবার ওপেন করে দেন, তাহলে তো আমার আর আপনার মধ্যে একটা বাংলাদেশের অন্যরকম জায়গা তৈরি হয়। প্রভাব আছে, অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে একটা অন্যরকম একটা প্রভাব পড়েই থাকে। বিগত 17 বছর একটা বেশি আমরা দেখেছি, 52 বছর 53 বছরের ইতিহাসের সব থেকে বেশি। এখন সামনের দিনগুলো কি হতে পারে? না, এটা খুবই পরিষ্কার। আমরা ইন্ডিয়ার যে রাষ্ট্রটি, আমরা এই রাষ্ট্রের বিরোধী না, কারণ এখানে তো জনগণ আছে। এটা প্রতিবেশী পাল্টানো যায় না, তারা আমাদের প্রতিবেশী, চায়নারা আমাদের প্রতিবেশী, এখানে সবাই আমাদের প্রতিবেশী। আমরা এখানে পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটি সবাই পরিচালনা করি। কিন্তু তারা আমাদের এখানে যে আক্রমণটা করে, অর্থাৎ আধিপত্যবাদী শক্তি, দাদাবাবি গুরু, আমাদের ইলেকশন কিভাবে হবে তারা ঠিক করে। এরশাদকে এসে বলে গেছে যে তোমরা যদি ইলেকশনে তুমি না যাও, সুজাতা বলছে তাহলে জামাত ইসলামী আগায় যাবে। এই যে জায়গাগুলো, এই যে তাদের আধিপত্যবাদী দাদাগিরি মানসিকতা, আমরা এটা বরদাস্ত করি না। আমাদের উভয়ের বক্তব্য এইটাই যে সুতরাং তাদের রাষ্ট্রের জনগণের সাথে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা মনে করি সেই ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে অর্থনৈতিক যে লেনদেন বাণিজ্য সেগুলো তো হবেই, সেগুলো হওয়াই উচিত। কিন্তু বিগত দিনে এখানে আওয়ামী লীগ যেটা করেছে সেটি হচ্ছে সেই দেশের হাতে বাংলাদেশ রাষ্ট্রটাকে বন্ধক রেখে তার 41 পর্যন্ত ক্ষমতার একটা প্ল্যান করেছিল। 26-এর নির্বাচন সেই জনগণ আসলে ভারতের আধিপত্য বিস্তার এটা মুক্ত হবে না। ভারতের 26-এর যে রাজনীতি, যে ইলেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, আরও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আমি মনে করি এখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে সরকার, ইটস আ পসিবল। অ্যান্ড আই থিঙ্ক যে সংস্কারগুলোর আলোচনা হয়েছে এগুলো যদি এখানে বাস্তবায়ন করা যায়, তাহলে হয়তো ইতিহাসের একটা সবচেয়ে সুন্দর ইলেকশন 26-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এবং এটা সম্ভব। এটির জন্য দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি করতে হবে, অর্থাৎ সবাই যেন সমান অধিকারটা পায়। আপনি আমি বড় দল অথবা অমুক ছোট দল এইটা না, বরং সবাই তার অধিকারটা পাবে। দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আর যে সংস্কারের আলোচনাগুলো আমরা করেছি বিগত দিনে, আওয়ামী লীগ যেগুলো করেছে সেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত যেগুলোতে পৌঁছেছি, সেগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে 26-এর ইলেকশনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা রাজনৈতিক দলের সদিচ্ছার মাধ্যমে, প্রশাসনের যে উদ্যোগ, এবং আমরা লক্ষ্য করছি কিন্তু সেই উদ্যোগের মধ্যে একটু আগে সোহেল ভাই আমাদের একটু খোঁচা দিয়েছে যে আগে আমাদের সাথে সখ্যতা ছিল। আমাদের সখ্যতা বরাবরই সবার সাথে আছে, কিন্তু সেটা ন্যায় এবং নীতির প্রশ্ন। এই যে সোহেল ভাইরা বলে নাই যে আমরা কিন্তু এই সরকার অবৈধ সরকার, এই সরকারকে যমুনা ঘেরাও করতে হবে। আমি মনে করি ওনাদের পার্টিটাকে বাঁচাইছে হলো বেগম খালেদা জিয়া। উনি বলছে যে এই সরকারের সাথে তোমরা টাসেলে যাইও না, ওনার পরামর্শ নিয়ে এরপরে লন্ডনে যে মিটিংটা হয়েছে এইটাকেও আমরা ওয়েলকাম করেছি। এই দিক থেকে যে এখানে আলোচনা হতে পারে একটা রাজনৈতিক দলের, বড় দলের ব্যক্তি যিনি দল পরিচালনা করে, কিন্তু ঘোষণাটা দিতে হইতো বাংলাদেশ, কারণ উনি আমাদের সাথে আলোচনা করে একটা ডেট করলেন, ওখানে গিয়ে আরেকটা ডেটের ঘোষণা দিলেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উনি ঘোষণা দিলেন পল্টনেরই একটা হলে একটা প্রোগ্রামে, উনি ঘোষণা দিলেন যে পিআর জুলাই সনদে যুক্ত না হলে
সিগনেচার করবেন না, পরক্ষণই আমরা জুলাই সনদ স্বাক্ষর কর্মসূচিতে দেখতে পেলাম উনি স্বাক্ষর করলেন। তার মানে কি জামাত এই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে কোনোভাবে পিআর প্রক্রিয়া থেকে বেরিয়ে আসলেন? না, আমরা পিআর পদ্ধতি তো উভয় পক্ষে চেয়েছি। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কোনো রাজনৈতিক দল বলে যে আমরা পিআর বুঝি না, কিন্তু উচ্চ কক্ষেরটা মেনে নিলেন, মানে ওই জায়গায় বুঝলেন না। আমরা উভয় পক্ষে চাচ্ছি, উভয় কক্ষের মধ্যে পিআর পদ্ধতি চাচ্ছি। এখন আমাদের সেটির জন্য আমরা কিন্তু পিআরে আছেন নাকি? না, আমরা তো এখনো পিআর এর জন্য আমরা আন্দোলন তো করতেছি বাইরে, আমরা এটা তো আমরা সেই জায়গায় আমাদের বক্তব্য রাখছি, এবং আমাদের দফা তো 5টা লেভেল প্লেইং ফিল্ড সহ যে রাজনৈতিক কমিটিগুলো, সেগুলোর জন্য আমরা আন্দোলন করছি। আমরা মনে করছি যে আমি আপনাকে একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে আমরা পজিটিভ মাইন্ডে থাকতে চাই। অর্থাৎ যে এই সরকারের এই যে প্রক্রিয়াগুলো, এগুলো আপনি দেখেন এখন কিন্তু সামনে গণভোট কখন হবে এই টাইম ফ্রেমটা ব্যতীত মোটামুটি আমরা কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। সেই জায়গায় আমরা মনে করি যে সরকার এখনও পজিটিভ মাইন্ডে যদি অগ্রসর হয় এবং রাজনৈতিক দলগুলো আমাদের সবার সহযোগিতা থাকে, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব। সেই লক্ষ্যেই সেই দাবিগুলো নিয়ে আমরা একদিকে আলোচনার মধ্যেও আছি, আরেকদিকে আমরা ময়দানেও আছি। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। খালেদ সাইফুল্লাহ সোহেল, আমি আপনার কাছে আসতে চাই। আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা উচ্চ কক্ষে পিআর মেনে নিলেন, নিম্ন কক্ষে পিআর মানলেন না, আবার জামাত দুনো পক্ষেই কিংবা তাদের সাথে আরো কয়েকটা রাজনৈতিক দল মানে পিআর দুনো পক্ষেই চাইল। এখন এই বিষয়টা বিএনপি কিভাবে ভাবছে? ধন্যবাদ আপনাকে। প্রশ্নের আগে আমার ভাইয়ের কয়েকটা কথার উত্তর না দিলেই আমার মনে হচ্ছে। ভাইকে আমি তো এই কথা বলি নাই, আমি বলছি যে আপনি 71 সালে যে 30 লক্ষ শহীদের কথা আমরা বলছি, এটা কি এমনি এমনি মারা গেছে? তো উনি যে 24-এর এদেরকে স্মরণ করলে, ওইটা স্মরণ করলে সমস্যাটা কি? স্মরণ উনি করতে পারেন না? উনি কি বলতে পারেন না যে 71-এ শহীদ হয়েছে? আর 71 আর 24 এটা কি এক পাল্লায় মাপার স্কোপ আছে? আমি সেটা ধারাবাহিকতায় সব কিছু আপনাকে স্বীকার করতে হবে। এখন এইটা স্বীকার করতে আমি যদি বলি, ভাই যদি বলে এটা ইন্ডিয়ান বয়ান, আর আগে যেটা বলতো হাসিনা বলতো পাকিস্তানি বয়ান, তাহলে কি পাকিস্তান আর ইন্ডিয়ার দালালি করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাবে? বাংলাদেশের দালালির স্কোপ নাই। আমাদের তো বাংলাদেশের মানুষ, এটা তো বাংলাদেশ, এবং বাংলাদেশের পক্ষেই সমস্ত কথা থাকতে হবে। এখানে ইন্ডিয়ার দালালিও চলবে না। যে সারা জীবন আমি যত স্লোগান দিয়েছি, রুশ ভারতের দালালেলা হুঁশিয়ার সাবধান, এই স্লোগানটা জীবনে কত লক্ষবার দিয়েছি তা শেষ করা যাবে না। এক নাম্বার 2, আমি ব্যক্তিগতভাবেও কোনো দিন যে ইন্ডিয়া আমাদের উপরে যে আধিপত্য বিস্তার করে, সেটা আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। প্রথম তো উনি মুক্তিযুদ্ধ করেই সেটা বুঝিয়ে দিয়েছেন। 65 সনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন উনি এই সময় মেজর ছিলেন। 71 সনে উনি আবার করেছেন পাকিস্তানের বিরুদ্ধে, এবং উনি 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবে যখন আসেন, উনি কিন্তু প্রথম এটাকে ইন্ডিয়ার বিরুদ্ধেই দেশকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনীকে গঠন করেছেন। এবং এই সীমান্ত আজকে যে সুরক্ষিত আছে, এটা শহীদ জিয়াউর রহমানেরই অবদান। ঠিক আছে? এই জন্য আমি বলি যে আপনি অতীতের বিষয়টা স্মরণ করলে আপনার কষ্ট লাগবে কেন? অতীতে আপনার ভুল হয়েছে, এটাকে একসাথে মিলে বলবেন। এখন যদি আমি বলি যে আপনি ওই সময় যারা রাজাকার ছিল, আমি কি রাজাকার বলতে পারবো না? বললে কি ভাই বলবে যে এটি ইন্ডিয়ান বয়ান? আমি যদি বলি জামাতে ইসলাম এই সময় করেছে, এটা চিন্তা ওনাদের ছিল যে এটা যদি যুদ্ধ হয়, স্বাধীন হইলে ভারতের করদ রাজ্য হয়ে যাবে, ওনার সম্ভাবনা অমূলক কিছু না, সেটা আমি অস্বীকার করি না। সেটা চিন্তা ছিল। এখনো কিন্তু বাংলাদেশ ঝুঁকে আছে। বিগত 17 বছর আমরা সেটার নগ্নতা দেখেছি। 17 বছর না, বা আপনি ধরে নিতে পারেন যে গত 54 বছরের আমরা 45 বছরই এমন ছিলাম। মাঝে মাঝে আমরা একটু চেঞ্জ হয়েছি, তখন আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আবার চেষ্টা করেছি। যেমন আপনি দেখেন শহীদ জিয়াউর রহমানকে যে হত্যা করা হয়েছে, এটার মধ্যে তো ইনভলভ ছিল। তো যদি ইন্ডিয়ার পক্ষে উনি কাজ করতেন তো উনি মৃত্যুবরণ করতেন। আপনি বেগম খালেদা জিয়া যখন এরশাদ বিরোধী আন্দোলনে ইনভলভ হলেন, তখন ভাবছে উনি গৃহবধূ, উনি আর কী করবেন, কী সমাচার, এই সেই অত চিন্তা করে নেই। আপনি একটা বই নতুন বেরিয়েছে, ওই সেনাপ্রধান লিখেছে, আপনি এটার মধ্যে পাবেন। ওনার সম্বন্ধে কমেন্ট ছিল যে গৃহবধূ, উনি আর দেশপ্রেম কি বুঝবে। 91 সনে যখন উনি ক্ষমতায় চলে আসলেন, ওনার কার্যক্রম যখন দেখলেন যে দেশটা স্বাবলম্বী হয়ে যাচ্ছে, তখনই মাথা খারাপ হয়ে গেলেন। এরপরে উনি টার্গেট করলেন তারেক রহমানকে। তারেক রহমান দেখেন বিবিসির সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে এই ভারত, আমি সম্পর্ক রাখতে আমার কোনো সমস্যা নাই,
কিন্তু ওনারা যদি বাংলাদেশে যত মানুষকে হত্যা করেছে সেই খুনিকে ভারতে বসতে দেয়, তাহলে এই ভারতকে যদি আমার দেশের মানুষ না দেখে, তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো কি করে? সুতরাং আমরা তো এটার মধ্যে নাই। কিন্তু আমাদের পজিশনটা যেটা থাকে সেটা হচ্ছে, যেহেতু আমরা রাজনৈতিক দল ক্ষমতায় ছিলাম, আমরা স্বপ্নও দেখি ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় গিয়েই দেশটাকে আরো সুসংগঠিত করার। ভারতের সাথে সম্পর্কটা কি হবে বাংলাদেশ? ভারতের সাথে সম্পর্ক থাকবে সমানে সমান, চোখে চোখ রেখে, ডাউন করে নয়। শহীদ জিয়াউর রহমান যেভাবে আকাশের চোখ রেখে কথা বলতেন, এবং উনি লাল দিঘিতে তালপট্টি যখন দখল করে উনি বলেছিলেন যে আমার দেশের 1 ইঞ্চি জায়গাও যদি কি দখল করতে চায়, তাহলে আমি জিয়াউর রহমানের জীবন থাকতে সেটা হবে না। এবং উনি সে প্রমাণ করেছেন। এবং তারেক রহমান সাহেব যে এত কষ্ট করতেছেন, উনি সেটা প্রমাণ করেছেন। উনি বাংলাদেশের জাতীয়তাবাদের সবচেয়ে সাহসী নেতা। এই জন্যই তার বিরুদ্ধে ইন্ডিয়া একটা কনস্পিরেসি করতেছে, আরও অনেক কিছু, সেটা আমি অনিয়ারে বলতে পারতেছি না। আমার বক্তব্য হয়েছে, আমি যদি কোনো অপরাধ করি, ভুল করি, আমার স্বীকার করতে সমস্যা করি। আমার স্বীকার করে আপনি যদি খুঁচিয়ে এই বিষয়টাকে তোলেন, এই বিষয়টা তো আমরা আগে আনতাম না। একটা বইয়ের মধ্যে ওনাদের সাথে তো তারা গাত বেঁধে নির্বাচনে গিয়েছে, নির্বাচন করেছে জামাত। হ্যাঁ ছিল, আমরা একসাথেই তো সরকারও গঠন করেছি, এখনো আছি, সবসময় ছিলাম। সমস্যা তো সেখানে নাই। ওনারা যখন 71কে অস্বীকার করে সেটা করতে চায়, এটাকে ছোট করতে চায়, তখনই আমার বক্তব্য সেখানে যে এটাকে এটার সাথে আপোষ করে আরেকটার সাথে মিলানো যাবে না। তাই ভবিষ্যতে 1990 হয়েছে, 7ই নভেম্বর হয়েছে, প্রতিটা বিপ্লবী বাংলাদেশটাকে একটা কার্ভিং পয়েন্টে আপনি নিয়ে গেছেন। আপনি কোনো কিছুকে অস্বীকার করতে পারবেন না, তাহলে একটা দেশ বিনির্মাণ হবে না। অধ্যাপক গোলাম আজম সাহেব মেধাবী মানুষ ছিলেন, ওনার সেই মেধায় চিন্তা হয়েছে 71-এর যুদ্ধে পাকিস্তানের পক্ষে থাকতে হবে, এই চিন্তায় যে এটা ভারত নিয়ে যায় কিনা। আর আমরা ভেবেছি, আমরা মানে আমাদের নেতা ভেবেছেন না, এটা বাংলাদেশ স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, আজকেও তো স্বাধীন আছি। দালাল সৃষ্টি হয়, দালাল সৃষ্টি হয়ে বলে তো দেশ চলে যায় না। এই যে দালাল 17 বছর হাসিনা দালালি করেছে, উনি কি পেরেছে থাকতে? আমার ভাই যে কথাটা বলেন যে তরুণ প্রজন্ম সেই কাজটাই তো করছে, আমরা তো তাই করছি, আমরা তো এখনো করছি এবং সারা জীবন সেই কাজটা করে যাব। তবে আমাদের ভাইদের যে প্রবলেমটা হয় যে আপনাদের লাস্ট নির্বাচনেও যদি আইডিয়া করি, আমরা যত পার্সেন্ট ভোট পাইছি, আপনারা যা পাইছেন, ধরেন কথার কথা আপনারা সে সময় 5 থেকে 7% মনে হয় ভোট আপনাদের কাস্টিং ছিল, আমাদের ছিল 30 থেকে 32, 30, 28 এই টাইপের একটা ভোট। ওদের 12 ছিল আপনাদের, আচ্ছা ধরে নিলাম 12ই, তাহলে আমাদের ছিল যদি 35 থাকে, তাহলে আপনাদের সাথে ডিফারেন্সটা তো আমাদের অনেক। তাহলে আপনারা যে এখন বড় দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন, আপনি ভোটটা আনবেন কোত্থেকে? আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন শেষ করে নির্বাচনে দেখেছি। আমি একটু এই প্রশ্নের উত্তর দিই, পরে এইটার উত্তর দিব। আপনি তাহলে ভোটটা আনবেন কোত্থেকে? আপনি এই জাতীয় পার্টি থেকে আনবেন, নাহলে আওয়ামী লীগ থেকে দলে ঢুকাবেন, নাহলে মানুষ পাবেন কই? আপনি তো রাতারাতি জন্ম দিতে পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা এই ধরনের কিছু কার্যক্রম ওনাদের ভিতরে ভিতরে হচ্ছে। আমি যদি প্রমাণ চান, অনেক প্রমাণ দিতে পারবো। বাট আমি যেটা মনে করি যে আপনাদের যা ছিল সেটা নিয়ে, আমাদের যা ছিল সেটা নিয়ে একটা আলোচনার টেবিলে বসে, কিংবা জাতীয়ভাবেও ভোট হইতে পারে, হয়ে একটা ফাইসালাতে যাইতে পারে। কিন্তু আপনারা যদি সেই ফেসিস্টদেরকে স্কোপ করে দেন বিভিন্ন কথাবার্তা, আচার আচরণে, আমার ভাইয়েরা অনেক চালাক মানুষ। 1912-13 সনে, মানে 12-13 সনে যখন আন্দোলন হলো না ভাই, ওনারা কিন্তু চাচ্ছেন হলো মানে জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট হয়ে জুলাই সনদ। এর আগে আপনি আরেকটা প্রশ্ন করেছেন, যেটা ছাত্রদের কথা বলেছেন। দেখেন, যেই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছেন, এই ছাত্র কি শিবির করতো? ভাই আমার উত্তর দেখ, শিবির করতো? কিন্তু ছাত্রলীগের সম্পাদক ছিল, আমি তার মিছিলে দেখেছি। আপনি যে জিএস হয়েছে, সেও ছাত্রলীগের সম্পাদক ছিল। ওরা বঙ্গবন্ধু শেখ মুজিব আর জয় বাংলা স্লোগান দিতে তো অস্থির হয়ে গেছে। আপনি কিন্তু আমি প্রমাণ সহ আপনাকে না না, আপনি কেন মিসকোট করবেন? আপনি ফরহাদের তো না না, নট মোড আপনার কথা, আপনি তো না না, আপনি তো ফরহাদের তো ভিডিও বের হয়েছে, আপনি এসে এখন তাইলে আপনি একদিকে ঐক্যের কথা বলতেছেন, খুব সুন্দর সুন্দর বয়ান দিচ্ছেন, আর একদিকে ফরহাদকে আপনি ছাত্র লিখবেন। হোয়াট হ্যাপেন? আমি এটা হয় না, সম্পাদক ছিল এটা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম কথা ভাই, আপনি এটা কোন পর্যন্ত বলেন? আপনি এটা অসত্য কথা। আচ্ছা আমি শেষ করি, পরে আপনি আবার বলেন। আপনি শেষ করি, কথা বলছেন, শেষ করি পরে আপনি বলেন। আমার বক্তব্য হচ্ছে, যার সত্য জাতি সব দেখবে। হ্যাঁ, দেখতেছে তো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা ছেলে থাকতে পারে নাই, এই ছেলেগুলা কিভাবে হবে? এই জন্য 5টাতে হারছেন তো, আরো 10টাতে হারবো। হ্যাঁ, অসুবিধা। হারার পরে এই যে বলতেছেন ভোট কোথা থেকে আসবে, ভাই
এই ভাই, কথাটা ভুল বলছেন। আপনি শুনেন, 58% লোক এখনো ডিসাইড করে। আমার ইন্টারফেয়ার না, করেন, উনি তাহলে অসত্য কিন্তু কথা আমি বলছেন। কথা বন্ধ করে নো দেব। নো, আপনি অসত্য কথা আপনি বলেন। আপনি অসত্য কথা বলেন। তাহলে আমি কথা সোহেল ভাই, বলবো না, আপনি আপনি বলেন। কেন ফরহাদকে আপনি বলবেন যে সে ছাত্রলীগ আমি করছে? চোখের সামনে এটা দেখেছি হাইকোর্ট সেটা। থেকে রায় হয়েছে তো ভাই। রাজল ভাই, আপনি কেন বলবেন সেটা? আপনি আমার কথা ইন্টারফেয়ার না না, করেন। অসত্য কথা তো আমি বলিনি, উনি অসত্য কথা কেন বলবেন? আপনি সব সত্য কথা বলতেছেন। না, না, আপনি অসত্য তাহলে আর কথা আমার বলবেন। কথা বলে লাভ কি? আপনিই বলেন। আপনি অসত্য কথা কেন বলবেন? দিস ইজ দ্য মিসকোট। ভাই, আমার কথাতে আপনি ইন্টারফেয়ার না, না। প্লিজ প্লিজ, তাহলে কিন্তু আমি কথা বলবো না। কি জন্য? দেখি আর কি কি অসত্য আমি আছে আসলে বলেন। আমি মিথ্যা কথা বলবো, তবু আপনি আমার কথা শুনবেন, শুনে আপনি সত্য কথাগুলো বলবেন। জাতি অ্যাসেস করবে হোয়াট ইজ রাইট। হ্যাঁ, আপনারটা এখনই Clear? করে ফেলছে। এই যে ঠিক আছে। এখন কমেন্টস হচ্ছে যে আপনি ফরহাদ সম্পর্কে কমেন্ট কি হবে সবচেয়ে অসত্য আপনি কথা শুনেন, বলছেন। কমেন্ট কি হবে সেটা আমরা জানি। কারণ অসত্য কথা বট বলছেন। আইডির বিরুদ্ধে আমাদের একটা মুভমেন্ট ছিল। এই দেশে বট আইটি কারা তৈরি করে, কারা এটা কমেন্ট করে, ছাত্রলীগ আমি তৈরি জানি। করে, এবং আমার আপনার আজকের বিবেক তৈরি বক্তৃতার করে পরে আপনি এটা বয়ান করে আমি বিশ্বাস করেন। ভাই, আমাকে বারবার আপনি ইন্টারফেয়ার করতেছেন। আপনি আমার কথাতে ইন্টারফেয়ার না করে আপনার কথায় কি একটা শব্দ আমি বলেছি? আপনি বলেন যে দেখি, কিন্তু কথাটা আপনি তো- বলেছেন, আপনি এই পর্যায়ে কত লোক তো এটা বলতে অবজেকশনেবল পারেন না। কথা, যে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে আপনি যা বলেছেন, কথাটা আসলে কোনোভাবেই এটা যায় না। আমি একবার ইন্টারফেয়ার করেছি। আপনি কোর্টে যান, ভালো হবে। আমি কোর্টে যাব না, আমি জাতির সামনে বলবো, কারণ আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আমার আপন আমাদের চাচা পরিবারে মুক্তিযুদ্ধে আমাদের চোখের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে। সেই সময় যারা রাজাকার ছিল, আলবদর ছিল, আলসাম ছিল, চিহ্নিত লোক। সুতরাং আমরা তো এগুলি চোখের সামনে দেখারে ভাই। এরপরেও এই বিষয়গুলো আমি টানতাম না। আমি টেনেছি কি জন্যে, যে আপনি যখন শ্রদ্ধা জানাবেন, সবাইকেই জানান, তাহলে এটা নিয়ে আর বিতর্ক থাকে না। কারণ আপনি যদি একটারে বাদ দিয়ে আরেকটা শ্রদ্ধা করেন, যেমন আমি সব শ্রদ্ধা করতেছি, আপনার 24-এর যেমন শ্রদ্ধা করতেছি, 71-কে করতেছি, 90-কে করতেছি, 7ই নভেম্বর করতেছি। আর আমাদের ওই ছেলেদের বিষয়ে আমার যে বক্তব্য ছিল, যে আমরা আমাদের একটা ছেলে মায়ের খাইতে খাইতে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যেতে পারতো না, আর এই ছেলেগুলো হলে থাকতো, বিতর্কে অংশগ্রহণ করতো, সমস্ত কার্যক্রম করেছে। আমি সেই জন্য বলেছি, আমার তত্ত্ব যদি গ্যাপ থাকে সেটা জাতি বুঝবে। আমি কথা শেষ করি আপনার, আপনি যে এটা সংস্কারের কথা কি জানি বললেন, ওই যে ইসের, আর ভাইরা তো ভাইদের দল জামাতে ইসলামী, ওনারা মাঝখানে একটা লোগো বানাইছিলেন। আমি কথার প্রসঙ্গে বলে আসলাম, এই লঘুতে আল্লাহ আকবার নামটা লেখা ছিল। সঠিকটা ব্যাটিক বাকি জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। এই লোগোটাকে আপডেট করার জন্যে আল্লাহ আকবরকে কেটে দিয়েছিলেন, পরে আবার সঠিক ট্র্যাকে আসছে। আপনিও মনে জানেন বিষয়টা। নাম্বার 2, যেটা আলেম সমাজ এই দেশে ঐক্যবদ্ধ থাকবে। আমরা মুসলমান এক, আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিলসিলাতেই বসবাস করি সবাই। আমরা মুসলমান, আমার নাম খালেদ সাইফুল্লাহ সোহেল, ভাইয়ের নামও মুসলিম, আপনিও মুসলমান, আমরা সবাই তো একই। এখন দেখেন, হেফাজত ইসলামের আমির সাহেব বলতেছেন জামাতি ইসলাম যা করতেছে, যা প্রচার করতেছে, ওরা ফিতনা ছড়াইতেছে। আরেক আলেম বলতেছেন ওনারা এই কাজটা সঠিক করতেছে না। তো এখন আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে কথা বলতে পারতাম, তাহলে ইসলাম নিয়েও সঠিক ধারণা আমাদের থাকতো। এখন আমরাও তো কম ইসলাম সম্বন্ধে জানি বলে সঠিক ট্র্যাকটা আমরা করতে পারি না। এই জন্য ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেন, সারা জাতিকে ঐক্যবদ্ধ করেন, আর ঐক্যবদ্ধ থাকি। আর আত্মসমালোচনা, তর্ক বিতর্ক, যুক্তি তর্ক, এগুলি সারা জীবনই থাকবে। এগুলি না করলে তো একটা জাতি সঠিক ট্র্যাকে যাবে না। আমার ভুল হলে আপনি আমারটা ধরিয়ে দিবেন, আপনার ভুল হলে আমায় আপনারটা ধরিয়ে দিব, এইভাবে একটা জাতি দাঁড়াবে। এই যে ওনারা পিয়ার থেকে একটু একটু সরে আসছেন, এখন গণভোটে আছেন, আমি অনুরোধ করব এটাও ছেড়ে দেন, দিয়া একটা সুন্দর নির্বাচন করেন। সেই নির্বাচনে যেহেতু চতুর্পাশে আপনাদের জয় জয়কার, তাহলে ওই নির্বাচনে যাইতে সমস্যাটা কই? এই নির্বাচনে গেলেও তো আপনাদের এই জয় জয়কারই থাকবে। সুতরাং সঠিক নির্বাচনে আমরা চলে আসি। জাতি অন্তত এই যে ছোটোখাটো বিষয় প্রতিদিন প্রবলেম হচ্ছে, এত সমস্যা জাতির সামনে, এটা হচ্ছে না। আর জাতির অর্থনৈতিক অবস্থা এত ভালো না। সময় শেষ দিকে, আমার জি, ধন্যবাদ, আমার কথা শেষ। এই জন্য আমি মনে করি আপনার কাছে আসবো খুব অল্প সময়ে। ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে আসছি রেজাউল করিম আপনার কাছে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের মধ্যে বিশেষ করে বিপি সাদেক কাইয়ুমকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যদি 5 আগস্ট না হতো, তাহলে সাদেক কাইয়ুম কি আপনাদের রাজনীতিতেই ফিরে আসতেন, নাকি তার পূর্বের যে রাজনীতিতে তিনি ছিলেন সেটাতেই ফিরে থাকতেন? এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে। এই প্রশ্ন আপনার কিনা? না, আমরা গণমাধ্যমে দেখি, না, আপনার সোশ্যাল মিডিয়ায় না, গণমাধ্যম তো আপনার বিরুদ্ধেও লেখে।
আমরা সেটা এগুলো কথা না। দেখি এই বিষয়ে শোনেন, আমি কথা বলার সময় বলবেন যে এটা কোথায় আসছে। আমরা সোশ্যাল মিডিয়া বেশি না, সোশ্যাল মিডিয়া অনেক অসত্য কথা আসে, প্রতিদিন আসে। নেতারাও কিন্তু এই প্রশ্নগুলো রেখে আমি আবার বলছি যে সোশ্যাল মিডিয়ার কথা কখনো বিশ্বাস করবেন না। আমি কিন্তু সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক, সুতরাং সোশ্যাল মিডিয়া না, কোনো রিকগনাইজ পত্রিকায় কোনো কোনো প্রকাশ না হইলে এটা বিশ্বাস করবেন না। এটা আজকে আপনাকে বললাম। আমি যেমন আচ্ছা, দ্বিতীয় হলো, হ্যাঁ, এইটাতে বিশ্বাস করবেন। এখানে অনেকগুলো। আচ্ছা, দ্বিতীয় আপনাকে বলি, আমার ভাই যেটা বলছেন, উনি একটা কথা দিয়ে আমাকে গায়েল করার চেষ্টা করতেছে। আমি বললাম যে আজকে সে ঐতিহাসিক 28 অক্টোবর আমি শুরু করছি। উনি আমাকে বারবার বলতেছেন 71-কে স্মরণ করেন। আমি তো 71-এর আলোচনা আনিনি এখানে। অবশ্যই বাংলাদেশ বলছিলেন না, আমি বলছি অবশ্যই বাংলাদেশ 71-এর মধ্য দিয়ে বাংলাদেশের জন্য অবশ্যই আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদেরা, সেটা কি দিয়ে আপনি আমাকে ওটা বলেই নাই বলে আমাকে করে ফেলবেন যে একবারে নাজায়েজ তরিকা বলছেন দেখে আমি তুলছিলাম। আমি নইলে এই প্রসঙ্গেই আসতাম না, সেটা কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা কি অ্যাভয়েড করতেছিলেন। আপনি অন না করলে হবে কিভাবে? আপনি কি অবশ্যই আপনি 47-ও যেতে হবে, আপনি 52-তে যেতে হবে। আমাদের বীর পুরুষেরা এখানে লড়াই করেছে। অধ্যাপক গোলাম আজম কিন্তু ভাষা সৈনিক ছিলেন, তিনি কিন্তু ডাকসু ছিলেন, তার নাম তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। তাহলে সেটা কি যাতে স্বীকার করতে হবে না? একদিন অবশ্যই হবে, ইতিহাস প্রমাণিত হবে। সুতরাং আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে, আমরা এক জায়গায় আসি, একটা জায়গায় একমত আমরা আছি যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা এটা ভারতও না, পাকিস্তানও না, আমেরিকাও না, চাই না, আমরা চাই বাংলাদেশি। আমরা উই আর বাংলাদেশি, আমরা চাই নতুন বাংলাদেশ। আমরা বিভেদের রাজনীতি চাই। সোহেল ভাই যে আজকে আমার সাথে বলতেছে, আমি ওনার সাথে বলতেছি, আপনি প্রশ্ন করতেছেন, আপনি তো আরো জুনিয়র। 71 দেখছেন? যারা দেখছে তারা তো সেই ইতিহাস গন কেস ফেলে দেন না। আজকে এখানে যদি আমরা আলোচনা করতাম, প্লিজ, আজকে যদি এখানে আমরা আলোচনা করতাম, না আমরা বলতেছি আজকে যদি এখানে আলোচনা করতাম যে ফ্যাসিবাদীরা এখানে কি করেছে, কিন্তু আমরা 71-এর মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, আমরা মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, আমরা নতুন বাংলাদেশ। এখানে জামাত ইসলামের পরে স্বাধীনতার এই মেনে নিয়ে বাংলাদেশে কোন নেতা কি অপরাধ করেছে তার দলিল কি কেউ দিতে পারবে? কিন্তু অন্য দলের লোকদের দুর্নীতি, সন্ত্রাস, সকল পরিস্থিতি আমরা দিতে পারবো। রাষ্ট্র ক্ষমতায় ছিল, দুর্নীতি কিভাবে করেছে আমরা দিতে পারবো। আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় তো বিএনপির সাথে 4 দলীয় জোটে আমাদের 2 জন মন্ত্রী ছিল। সকল অভিযোগ করা গেছে, কিন্তু 1 পয়সা দুর্নীতির অভিযোগ তো করা যায়নি, কারণ তারা দুর্নীতি করে নাই। সুতরাং এই যে আজকে জনগণ আমাদের দিকে ছুটতেছে, এই সোহেল ভাই একটা কথা বললেন, আপনারা ভোট পাইবেন কোথায়? আরে ভাই, 58% পিপল এখন ডিসাইড করে না কাকে ভোট দেবে। সুতরাং আমরা ভোট পাবো কোথায়? এটা তো ভোট হইলে বোঝা যাবে। না, ভোট পাবেন কোথায়? না, আওয়ামী লীগের কাছ থেকে আনতে হবে, নাহলে আনন্দের থেকে আপনি আওয়ামী লীগের তো 30% এটা assumption is wrong। বাংলাদেশে না assumption is wrong। সোহেল ভাই, আপনি একজন সচেতন ইলেকশন করবেন। বাংলাদেশে সকল মানুষ কিন্তু রাজনৈতিক দলের কর্মী না। অলওয়েজ কিন্তু কোন পার্টিকে আপ এন্ড ডাউনে নেয় হচ্ছে যারা জেনারেল পিপল। পরিবেশ, হ্যাঁ, এটা কত পার্সেন্ট ফ্লোটিং ভোটটা কত ফ্লোটিং পার্সেন্ট করতে থাকে? এখন 58% ভোটার, 58% জড়িত। আপনার কাছে এই তথ্যটা পাচ্ছি আর কি, তথ্য আপনি এটা জানেন না। ফরহাদ পত্রিকার সাথে জড়িত, আমিও একটা পত্রিকার এডিটর। ফরহাদ সম্পর্কে আপনি যে কথাটা বলছেন, রিসার্চ করি, কথা বলি। ফরহাদ সম্পর্কে আপনি যেটা বলছেন এটা একটা রং ইনফরমেশন। কারণ ওই ছাত্রলীগের যে ফরহাদ, সোহেল ভাই, ওই ভিডিও কিন্তু আছে। ও এসে বের হয়ে বলছে যে যাকে ফরহাদ বলা হচ্ছে আমি না, আমি কিন্তু ছাত্রলীগের ফরহাদ। এটা ভিডিও বের হয়েছে তার ইলেকশনের আগে। আপনি বলতেছেন এই ফরহাদ সেই ফরহাদ না? এই ফরহাদ তো সেই ফরহাদ, অর্থাৎ অরিজিনাল ফরহাদ বের হয়ে আসছে। আপনার নজরে এটা পড়ে না, কারণ ওইটা আমি দেখছি তো, দেখতে দেখতে বড় হইছি তো, এইজন্য যদি হতো, তারপরেও আমি এটা দেখব। হ্যাঁ, দেখবেন যদি হতো, কারেকশনটা করব, যদি হতো, হ্যাঁ যদি হতো, তাহলে আর যাই হোক ফরহাদ কিন্তু যে বিপি হইছে যে না, এটা কেউই ছাত্রলীগ, এরা আমাদের। আপনি বলেন না, আপনি বলেন আজকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে নির্যাতিত হয়েছে? হাওয়ার বলে হয়েছে? নির্যাতিত হয়েছে, আপনারা মিলে গেছে না না, আপনারা ওদের মধ্যে এই যে আপনাদের এই ভুল assumption is wrong। আচ্ছা, আপনি হলে কিভাবে থাকে? আমাদের একটা জিনিস বলেন, না না, যে একটা ছাত্র শিবিরের ছেলে হলে থাকতে পারবে, থাকার কোনো সুযোগ আছে? আপনি বলেন। না না, তখন তো ছাত্রলীগ ছাড়া আর কারো কমিটি ছিল না। এক্স্যাক্ট, আমি সেটাই বলতেছি। সুতরাং কে ছাত্র দল, কে ছাত্র শিবির, সেটা তো ছিল না। কিন্তু আপনি যখন আমাদেরকে বলেন যে আপনি ছাত্রলীগ ছিলেন, তখন তো এটা ভুল। পোস্টে যখন এটা ভুল পোস্টে থাকলে আমরা বলবো না।
পোস্টে আপনি করতে সম্পাদকে ছিলেন না 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 আপনি। এটা আপনি wrong। জয় না, না, বাংলা this is- স্লোগান দিচ্ছেন, না দিস ইজ আপনি যে নৌকা নৌকা চিল্লাইতেছেন, যদি সবই সব। শুনেন, আমি যদি যেটা প্রমাণ করতে না পারি না আপনি বিশ্বাস করবেন? আপনি কোত্থেকে প্রমাণ করবেন সোহেল তো ভাই? আমার- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডাইনামিক জুলাই যোদ্ধা বিপ্লবী সবচেয়ে জেনিয়াস পোলাপাইন বোর্ড দিয়ে অলরেডি সাদেক কাইমকে বিপি বানাই ফেলছে। আর আপনি আসছেন হচ্ছে এখনো সাদেক কাইম ছাত্রলীগ কিনা এই বয়ান নিয়ে, এটা তো না এই যে কথা বলতে গেলে আপনারা বয়ান বানান, এই জিনিসটা এটা করা বলা, লাগে। এই narrative দরকার। এজন্য আপনি যেটা বলছেন এটাতেই থাকেন যে আমরা সবাই জি, জি। ঐক্যবদ্ধ এক বাংলাদেশ চাই। বিশ্ববিদ্যালয়ে আপনাদের ভরাডুবি, এটার কারণ কি? ভাইদের যেটা বলতেছে গণজোয়ার শুরু হয়েছে, এই জোয়ার অব্যাহত থাকুক, আল্লাহর কাছে ফরিয়াদ করি। ধন্যবাদ, আল্লাহ নির্বাচনটা কবুল করুন। সুন্দর আসুক, ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক। আর ওনারা যেন ইসলামের নামে হেফাজতে ইসলামের আমির সাহেব যেটা বলেছেন যে ফেতনা ছড়াচ্ছেন, এগুলি যেন না আর ছড়ান, চরমনাইয়ের বিরুদ্ধে সঠিক আর বললেন ইসলামে না। সঠিক ইসলামের জন্য থাকে। সর্বনায়ের বিশ্বমত একসময় বলছে ওনাকে যে বন্ধ এই বললেন দেশে- না। না না ওনাকে তো উনি একবার বলছিল যে শিবির আর জামাত ইসলাম কি জানি শব্দটা আমি এখন ভুলে গেছি, এখন ওনারা মিল আছে তো এই জন্য কথাটা ভুলে গেছি। এবং উনিও আপনাদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত কথা উনিই বলছেন। এখন মিল টিল আছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি মিলটা ছুটে যাবে, আগামী মনে হয় 10-15 দিনের মধ্যে এটাও ক্লিয়ার হয়ে যাবে। টাইম উইল সে। যেমন এনসিপির সাথে ক্লিয়ার হয়ে গেছে না, উনি শেষ একটু আগে পর্যন্ত তো সাদাবাজ বলছিলেন। না চাঁদাবাজি করেছে বলেই তো বলছি, চাঁদাবাজি তাদের ছেলেপেলেরা করেছে না। আপনি বনানীতে অ্যারেস্ট হয়ে জেলে গেছে, অথচ আমাদের এই সন্তানরা তো এগুলি করার কথা ছিল না। এগুলিকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করে এটা করানো হচ্ছে, করিয়ে ওদেরকে পচিয়ে দেওয়া হয়েছে, পচিয়ে তাদের মধ্যে আরেকটা সৃষ্টি করা হচ্ছে। নাহলে এই ছেলেগুলো তো ফ্রন্টে ছিল। এই যে আমি বললাম এনসিপির যারা ফ্রন্টে এখন আছে, ছেলেগুলো তো ছিল মুভমেন্টে, অস্বীকার তো করা যাবে না। আসিফকেও করা যাবে না, যে হাসনাতের কথা অস্বীকার করা যাবে না, আমি অস্বীকার করছিও না। কিন্তু ভুল করলে ভুলটা ধরতে হবে না, ভুলগুলো আমি ধরছি। তারপরেও বলছি এই ছেলেরা যত ভুলই করুক, তারপরেও তাদেরকে শুধরিয়ে সঠিক ট্র্যাকে এনে জাতিকে একসাথে মিলে নেতৃত্ব দিতে হবে, আর সবাইকে স্বীকার করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, চালাকি করে জাতিকে মিসগাইড করে ইসলামের হেফাজতের কথা মতো যদি একটু ধরি, আমি সঠিক ইসলামের না থেকে কোনোভাবেই এই দেশের ক্ষমতায় যাওয়া যাবে না। সেটাই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে যেমন শাহজালাল শাহপরাণ উনি যেটা বলেছেন, সবাই থাকেন, সবাই আমরা একসাথে বসবাস করি। সুতরাং এই বাংলাদেশটা সবার, সবাই মিলেমিশে করব, বিতর্ক থাকবে, আলোচনা হবে, ভুল ত্রুটি থাকবে, সব কিছু আমরা ফেলে দিয়েই সামনে হাঁটবো। শুধু এক জায়গাতে আপোষ হবে না। সেখানে হাসিনার ফেসিজমের সাথে যারা ইনভলভ, তাদেরকে যদি কেউ উৎসাহ দেয়, তাদেরকে কেউ দলে জয়েন করে, সেটা ভুলে হোক আর শুদ্ধই হোক, সেটাও বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। এটাই আমার শেষ কথা। আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য অনেক সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে জনতার জমিনের চোখে দীর্ঘ সময় আমাদের আজকের এই এক্সপেন্সিভ টক শোটা দেখেছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং আমার পাশে দুইজন অতিথি রয়েছেন, দুজনকে ধন্যবাদ জানাই। এবং পরবর্তী প্রোগ্রাম টক শো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।